বাহিরে বৃষ্টি ঝরছে প্রচন্ড গতিতে, সাথে ভয়ঙ্কর আওয়াজ তুলে বজ্রপাত রয়েছে। এমন সময় যে কোনো সমস্যার আগাম বার্তা শুনে মনের মাঝে নানা সংশয় জায়গাটাই স্বাভাবিক। মায়া কিছুটা চিন্তিত হলেও তা আর চেহারায় মুখে ফুটে উঠল না। তবে তার গলার স্বর কিছুটা পরিবর্তন হলো, যাতে মৃদু আতঙ্কের আভাস পাওয়া যায়। কিন্তু এসব বোঝা যে কারণ কর্ম নয়। মায়া এবার সরাসরি জিজ্ঞেস করলো, মিস্টার শিকতর কিছু হয়েছে? ঠিক ধরেছো। তবে আজ কি তোমাদের মাঝে কিছু হয়েছিল? মানে ক্যাফে থেকে তুমি এলে শিখতো আর বাসায় ফেরেনি এরপর? এক মিনিট, আজ তো ওনার সাথে আমি ক্যাফে যাইনি, আর ভার্সিটি শেষে ওনার সাথে আমার কোনো কথাও হয়নি। মানে কি? কিন্তু শিখতো তো বললো। তাহলে তুমি ভার্সিটির পর কোথায় গিয়েছিলে? তোমাকে তো সন্ধ্যার দিকে বাসায় আসতে দেখলাম। আমি সানায়া আর হিমা মিলে রাফসান ভাইয়ের বাসায় গিয়েছিলাম। রাফসান ভাই? মানে রাফসান চৌধুরী, কিন্তু ও তোমাদের? ভাইয়া, এই বিষয়ে আপনাকে পরে বলছি, আগে বলুন হয়েছেটা কি? ও হ্যাঁ, আমি তো ভেবেছিলাম তুমি আরও একসাথেই আছো। এরপর যখন তুমি বাসায় ফিরলে কিন্তু শিখতো ফিরল না, তখন আমার বিষয়টা একটু অদ্ভুত লাগলো। পরে ভাবলাম ও হয়তো কোনো কাজে গিয়েছে, কিন্তু এদিকে আবার এত বৃষ্টি হচ্ছে, তাই টেনশন হচ্ছিল। দেখে ওকে ফোন করলাম, কিন্তু লাভ হলো না, কারণ ওর ফোন বন্ধ দেখাচ্ছে। এরপর আরও টেনশনে পড়ে গেলাম। জায়গায় জায়গায় খোঁজ নিয়ে কোথাও কোনো খবর পেলাম না ওর। হঠাৎ এরই মাঝে একজন ফোন দিয়ে জানালো ও নাকি শহর থেকে কিছু দূর একটা বড় ফাঁকা মাঠ আছে, ওখানেই ওর গাড়ির পাশে পড়ে আছে। এদিকে আমার টেনশনে জান যাওয়ার উপক্রম। আমি ভাবলাম কেউ হয়তো ওর কিছু করে দিয়েছে, কিন্তু পরে শুনি শালা নাকি নিজের শখেই এতক্ষণ বৃষ্টিতে ভিজেছে। এই অবেলার বৃষ্টিতে ভেজার এমন কি শখ হয়েছিল নাকি ওর বউ মরেছে যে ওকে এমন করতে হবে? এদিকে তিহান আগেই বলে গিয়েছে আজকে একটা ফ্রেন্ডের বাসায় যাবে, আসতে দেরি হবে। কিন্তু কিছুক্ষণ আগে আমি ওকে চলে আসতে বলেছি, কিছুক্ষণের মাঝেই হয়তো চলে আসবে। উনি কি বাসায়? কিছুক্ষণ আগেই আমি গিয়ে নিয়ে এসেছি। ওনার এখন কি অবস্থা? এটা এখন তোমাকে নিজের চোখেই দেখতে হবে। আমি ওখানে যাওয়ার পর দেখি ওই জ্বরের কারণে মাটিতে শুয়ে কাতরাচ্ছে। ওকে বাসায় আনতে চাচ্ছিলাম, ও নাকি বাসায় আসবে না, ওখানেই শুয়ে থাকবে। আর এখন জোর করে বাসায় আনার পর ঢং শুরু করেছে, কিছু করতে দিচ্ছে না। তাড়াতাড়ি ওষুধ খেতে বললাম যাতে রাতের মধ্যে আবার কোনো উল্টোপাল্টা কিছু না হয়ে যায়, কিন্তু শালা এখন ঢং করে ওষুধও নাকি খাবে না। মনে হচ্ছে এখনই ওকে উষ্টা দিয়ে এখান থেকে নিচে ফেলে দিই। প্লিজ মায়া, আমার হেল্প করো, আমি ওকে সামলাতে পারছি না। মায়া বুঝতে পারলো সাদাব ভাইয়া রেগে যে কথাগুলো বলছে সবগুলো বন্ধুর প্রতি ভালোবাসা আর টেনশন থেকেই। কিন্তু শিক্তরের বিহেভিয়ারের কারণ মায়া ঠিক বোধগম্য হচ্ছে না। যদিও আজ শিক্তর সাথে দেখা করার কথা ছিল, কিন্তু রাফসান ভাই জোর করে বাসায় নিয়ে গেল দেখে তার দেখাই করতে পারল না। এদিকে বাসায় আসার পর সে এই ব্যাপারটা ভুলে গিয়েছিল। শুধু এই একটা কারণে মানুষ এত রেগে গিয়ে এসব পাগলামো করবে, নাকি এর মাঝে আরো কারণ আছে? মায়া কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে কিছু একটা ভাবলো। এরপরই হঠাৎ তার কপালে হালকা ভাঁজ পড়লো, তবে সেটা দুশ্চিন্তাই নয়, বরং রাগে। এরপর মায়া তাড়াতাড়ি সাদাফের সাথে শিক্তর বাসায় চলে গেল। গিয়ে দেখে শিক্ত পুরো ভেজা কাপড় নিয়ে সোফায় মাঝে বসে আছে, একদম মূর্তি সেজে, মাথা নিচু করে। সিল্কি চুলগুলো ভিজে যাওয়া সবগুলো সামনের দিকে ঝুলে আছে, সেখান থেকে মুহূর্তে মুহূর্তে কয়েক ফোঁটা করে পানি গড়িয়ে পড়ছে। শিক্তর এমন হাল দেখে মায়া প্রচন্ড অবাক হলো মনে মনে। একই হাল বানিয়ে রেখেছে শিক্ত। মায়া এবার সাদাফের দিকে চেয়ে দেখলো সাদাব চিন্তিত চেহারা নিয়ে শিক্তকে দেখছে। মায়া সাদাব ভাইয়া বলে ডাক দিয়ে জিজ্ঞেস করলো শিক্ত এখনো ভেজা কাপড় চেঞ্জ করেনি কেন। সাদাব ইশারায় বলল জেদ করছে। এতে মায়ের রাগ আরো কিছুটা বেড়ে গেল, কিন্তু তার কোনোভাবেই তার চেহারা কিংবা ভাবভঙ্গিতে প্রকাশ পেল না। এরপর দুজনে মিলে শিক্তর সামনে গিয়ে দাঁড়ালো। সাদাব নরম কণ্ঠে বলল, ভাই আমার, প্লিজ ওষুধটা খেয়ে নে, নাহলে জ্বর বেড়ে যাবে। অন্তত ড্রেসটা তো চেঞ্জ কর, এভাবে আর কতক্ষণ থাকবি? মায়া দেখলো শিক্ত কিছুই বলল না, বরং ওভাবে চুপ করে মাথা নিচু করে বসে আছে। চুলগুলো নিচে এসে পড়ায় চেহারার হাব ভাব ঠিক বোঝা যাচ্ছে না। মায়া স্বাভাবিকভাবে সাদাবকে বলল, ভাইয়া ঔষধ নিয়ে আসুন তো। সাদাব গিয়ে পাশে থাকা টেবিলের উপর থাকা প্যারাসিটামল আনতে গেল। এরই মাঝে মায়া হঠাৎ করে শিক্ত জ্বর চেক করার জন্য তার কপালে হাত দিল, আর সাথে সাথে চমকে উঠল। এতক্ষণে ভালো মতো জ্বর বাঁধিয়েছে সে, আরেকটু এভাবে থাকলে পাক্কা হসপিটালে নিয়ে যেতে হবে। মায়া বুঝতে পারছে না শিক্ত এখন এই জায়গায় বসে আছে কিভাবে। জ্বর চেক করার সাথে সাথে সাদাবকে ডাক দিল, ভাইয়া। মায়ের গলার আওয়াজ কিছুটা অন্যরকম শোনায়। সাদাব তাড়াতাড়ি মায়া, কোনো সমস্যা? ভাইয়া, বাসায় কি কোনো কড়া পাওয়ারের ঔষধ আছে? শুধু এই প্যারাসিটামলে কাজ হবে না। কেন, জ্বর কি অনেক বেশি? বলতে বলতে সাদাব শিক্তর কপালে হাত লাগালো আর চমকে উঠে বলল, এ কি, এই শালাকে তো মনে হচ্ছে এখনই থাপ্পড় লাগাই। হয় কি বউ মরছে?
তুই এত ঢং শুরু করছিস কেন? ওট বলছি, গিয়ে ড্রেস চেঞ্জ করে আয় বলছি। সাদাবের কথায় সিক্তর কোনো হেলদোল হলো না, বরং যেমন ছিল তেমনই রইল। এবার মায়া সাদাবের দিকে তাকিয়ে বলল, ভাইয়া কিছু ঔষধ আনতে হবে। আমি কিছু ঔষধের নাম বলছি, ওগুলো একটু নোট করে নিন। আপাতত ওতেই কাজ হবে। আচ্ছা ঠিক আছে, কিন্তু তুমি এসব ওষুধের মানে ডাক্তারের পরামর্শ ছাড়া বেশি পাওয়ারের ওষুধ খাওয়ানোটা কি ঠিক হবে? টেনশন করবেন না, আমি খুব বেশি না জানলেও কিছু ঔষধ সম্পর্কে ভালো ধারণা আছে। আশা করি ক্ষতি হওয়ার কোনো চান্স নেই। আর দেরি হলে প্রবলেম অনেক বাড়তে পারে, না হলে তো ডক্টরই ব্যবস্থা করা যেত। আচ্ছা তুমি থাকো, আমি বরং গিয়ে ওষুধগুলো নিয়ে আসছি। আর কোনো সমস্যা হলে আমায় ফোন দিও। চিন্তা করবেন না ভাইয়া, বাকি ব্যবস্থা আমি নিজেই করছি। কথাটা বলে মায়া সিক্তর দিকে তাকালো, যার ফলে তার মনে হলো সিক্ত তার কথা শুনে বাঁকা হাসলো। সাদাবকে কিছু ওষুধের লিস্ট ধরিয়ে দিল। সাদাব সেগুলো আনতে নিচে চলে গেল। বৃষ্টির বেগ এখনো আগের মতোই আছে, তবে বজ্রপাত হচ্ছে না তেমন। এদিকে মায়া গিয়ে বাসার মেন দরজাটা লক করে সিক্তর সামনে এসে দাঁড়ালো। এরপর স্বাভাবিক সুরে বলল, মিস্টার সিক্ত, গিয়ে ড্রেস চেঞ্জ করে চুলগুলো মুছে নিন, না হলে জ্বর আরো বাড়বে। সিক্ত কোনো উত্তর দিল না, যেভাবে বসেছিল সেভাবেই বসে রইল। মায়া এবার ভারী কি গলায় বলল, মিস্টার সিক্ত। সিক্ত নড়াচড়া কিছুই করলো না। মায়া এবার আশেপাশে তাকিয়ে কিছু খুঁজলো, কিন্তু আশেপাশে সে কাঙ্ক্ষিত জিনিসটি নেই। মায়া এরপর সরাসরি সিক্তর রুমে চলে গেল, আর কিছুক্ষণের মাঝে একটা সাদা তোয়ালে নিয়ে সিক্তর সামনে এসে আবার দাঁড়ালো। কিছুক্ষণ দাঁড়িয়ে থাকার পর কিছু একটা ভেবে নিজেই সিক্তর চুলগুলো মুছে দিতে লাগলো। সিক্ত সোফার মাঝে মাথা নিচু করে ভেজা অবস্থায় বসা, আর মায়া তার সামনে দাঁড়ানো অবস্থায় চুলগুলো আস্তে আস্তে মুছে দিল। কিছুক্ষণের মাঝে চুলগুলো মোছা শেষ হলো, কিন্তু সিক্তর পুরো সময়টাতে কোনো প্রতিক্রিয়া দেখা গেল না। এবার মায়া আবারও কিছুটা ভারী কি গলায় বলল, এবার প্লিজ দয়া করে ড্রেসটা চেঞ্জ করে নিন, এটা নিশ্চিত আমাকে করতে হবে না। সিক্ত এবারও কোনো কথা বলল না। মায়ার এবার খানিকটা বিরক্ত হলো। সিক্তর এমন হাব ভাব তার আর সহ্য হচ্ছে না। এবার মায়া প্রচন্ড বিরক্ত নিয়ে সিক্তর টি শার্ট ধরতে গেলেই সিক্ত প্রচন্ড গম্ভীর কণ্ঠে বলে উঠল, এনাফ, যতটুকু করেছো ধন্যবাদ, বাকিটা না করলেও চলবে। চিন্তা করো না, আমি এত তাড়াতাড়ি মরছি না। কথা শেষ করে উঠতে ধরলে মায়া হঠাৎ কিছু একটা ভেবে বলল, বসুন, আপনাকে যেতে দিব, কিন্তু প্রমিস করতে হবে আপনি ড্রেস চেঞ্জ করবেন। করবো না? কি করবে? মায়া সিক্তর কথা শুনে প্রথমেই বুঝে গিয়েছিল এই সিক্ত পাক্কা জেদ করে ড্রেস চেঞ্জ না করার প্ল্যান করেছে। এমনি সিক্তর গলা শুনে মনে হলো সিক্ত কান্নাও করেছে, তার উপর চোখ জ্বরে প্রচন্ড লাল হয়ে আছে। মায়া এবার অসহ্য হয়ে পড়ল, কিন্তু যথেষ্ট কন্ট্রোল রেখে বলল, প্লিজ আর জেদ করবেন না, না হলে বাধ্য হয়ে কাজটা আমাকেই করতে হবে। আর আমি সর্বোচ্চ আপনার টি শার্টটা খুলতে পারবো, কিন্তু প্যান্ট আপনাকেই খুলতে হবে। তাই বলছি প্লিজ ড্রেস চেঞ্জ করে নিন, না হলে রাতের মধ্যে জ্বরে অনেক খারাপ পরিস্থিতি তৈরি হতে পারে। নিজের চরকায় তেল দাও, আমার ব্যাপারে না ভাবলেও চলবে। সিক্ত মায়ার কোনো কথাই গায়ে লাগালো না। জেদ করে উঠতে গেলে হালকা মাথা ঘোরাতে আবার সোফায় বসে পড়ল। মায়ার আর এসব সহ্য হলো না, শুধু বলল, যথেষ্ট হয়েছে। এরপর সাথে সাথে গিয়ে সিক্তর টি শার্ট খোলার চেষ্টা করতে মায়া চমকে উঠল সিক্তর গায়ের তাপমাত্রা অনুভব করে। মনে হচ্ছে গা থেকে আগ্নেয়গিরির লাভা বের হচ্ছে, আর এই অবস্থাতেও সিক্ত পাগলামো করছে। এদিকে আবার মায়া কিছু করার আগে সিক্ত মায়ের হাত হ্যাচকা টান দিয়ে সোফায় আধশোয়া করে দিল, আর মায়ের ওপর কিছু দূরত্ব ফাঁকা রেখে মায়ের বাহুর পাশে সোফায় এক হাত দিয়ে ভর দিয়ে সেও আধশোয়া হলো, আর আরেক হাত দিয়ে মায়ের দুহাত একসাথে উপরে ধরে আছে। মায়ের সিক্ত চোখ মুখে আগুনের লাভা দেখছে, চোখ মুখ পুরো রক্তবর্ণ ধারণ করেছে। সিক্ত নিঃশ্বাসে গরম বাতাস আগুনের বাতাসের মতো লাগছে। মায়া কিছু বলার আগে সিক্ত রাগান্বিত আর গম্ভীর গলায় বলল, আমাকে নিয়ে বেশি ভাবতে না করেছিলাম। আমি মরি কিংবা বাঁচি তাতে তোমার কি? জাস্ট গো টু হেল। কথা শেষ করে সিক্ত আর দেরি করলো না, সাথে সাথে মায়ার উপর থেকে সরে আসলো। সিক্তর পুরো কথায় ভয়ঙ্কর রকমের রাগ ছিল, কিন্তু এই রাগ যেন মায়ের রাগকেও বাদ ভাঙলো। কিন্তু সেটা সিক্ত কিংবা অন্য কারোর মতো গর্জে না। সিক্ত কিছু দূর এগোতে মায়া তাড়াতাড়ি পেছন থেকে উঠে দাঁড়ালো এবং ডাইনিং টেবিলের থেকে ফল কাটার ছুরিটা হাতে নিল। সিক্ত তার আপন মনে তার রুমের দিকে হেঁটে চলেছে, কিন্তু মায়া যে তার পিছন থেকে কি করতে চাইছে এটা তার কল্পনারও বাইরে। সিক্তর জ্বর বলতে গেলে এখন প্রায় অনেকটাই বেড়ে গিয়েছে। তার মূল কারণ তার এইসব পাগলামো। আজ সারাদিন অনেক কিছুই ঘটে গিয়েছে তার সাথে। বেচারার জ্বর আরেকটু বেড়ে গেলে হয়তো অজ্ঞান হয়ে যেতে পারে, কিন্তু মায়ের কথা হচ্ছে যে যাই হোক না কেন নিজের অসুস্থতা নিয়ে এসব কোনো ধরনের পাগলামি।
মায়েরও আর এসব সহ্য হলো না, বিধায় হাতে ফলের ধারালো ছুরিটা নিয়ে এক অদ্ভুত কাণ্ড করে বসলো। সিক্ত তো তার নিজের জেদে ভেজা কাপড় নিয়েই তার রুমে চলে যাচ্ছিল, কিন্তু পেছন থেকে হঠাৎ মায়া এসে সিক্তর কলার টেনে ধরলো। সিক্ত কিছু বুঝে উঠবে কিংবা ওঠার আগে মায়ার টি শার্টের পেছনের গলা দিয়ে এক হাত ঢুকিয়ে অন্য হাত দিয়ে ধরালো ছুরির সাহায্যে পুরো টি শার্ট প্রায় অর্ধেকটা ছিঁড়ে ফেললো। সিক্ত বুঝে ওঠার আগে মায়া ছুরিটা নিচে ফেলে দিয়ে পেছন দিকের বাকিটা টি শার্টও দুহাত দিয়ে জোরে টেনে ছিঁড়ে ফেললো। ঘটনাটা এত তাড়াতাড়ি ঘটলো যে সিক্ত কিছুই করতে পারলো না। এরপরে মায়া যখন সামনে থেকে টি শার্ট খুলতে সিক্তর সামনে গেল, সিক্ত বাধা দিয়ে মায়ের তার দুহাত দিয়ে শক্ত করে চেপে ধরলো। সিক্ত দেখতে পেল মায়ের চোখে মুখে ভয়ঙ্কর রাগের আভাস, যা মায়া নিজে প্রকাশ না করলেও সিক্ত বুঝতে পেরেছে। কিন্তু মায়া এটা কি করলো সেটা ভাবতে তার রাগ আবারও বেড়ে গেল। রাগান্বিত গলায় মায়াকে বলল, হোয়াট দ্য হেল মায়া, এসবের মানে কি? তুমি কোন সাহসে আমার 7,000 টাকা দামের টি শার্ট ছিঁড়ে ফেললে? মায়া সিক্তর কাছ থেকে ছাড়া পাওয়ার জন্য ছটফট করছে। আজকে দুজনের কেউই যেন নিজেদের মধ্যে নেই। তাদের কাণ্ড কারখানা দেখলে যে কেউ এদের পাগল বলবে। আর মায়া এখন যেমন, সে তো আর আগে এমন ছিল না। সিক্ত আর তেমন কি। মায়ার ছোটবেলাতে ছোটখাটো বিষয় এত জেদ ছিল যে তা বলার বাহিরে। যদি কখনো একবার জেদ করে বলেছে তার কিছু একটা লাগবে কিংবা কোনো কিছু করবে অথবা কাউকে দিয়ে করাবে, তাহলে সে যা চেয়েছে তেমনটাই হয়েছে। সিক্তর কথার উত্তরে মায়া অতিরিক্ত তেজ নিয়ে বলল, বেঁচে থাকলে জীবনে এমন টি শার্ট বহুত কিনতে পারবেন, মরে গেলে তখন এগুলো কি আপনার ভূতে পড়বে? আর এতই টি শার্টের জন্য কষ্ট হয়, তাহলে কালকেই আমি এমন সেম টি শার্ট 10টা এনে দিব। টাকার গরম দেখাচ্ছ? তা জানি না, তবে এই টি শার্ট আপনি এখনই খুলবেন। খুলবো না। কি সিক্তর কথা শেষ হওয়ার আগে মায়া তার দুহাত কোনোভাবে ছুটিয়ে সামনে থেকে সিক্তর টি শার্ট দুহাত দিয়ে টেনে খুলে ফেললো। মায়ের সামনে এখন এক অর্ধনগ্ন যুবক, যার পুরো বিস্তৃত বুকটা ফর্সা ত্বক আর অল্প ছোট ছোট লোমযুক্ত, সাথে সিক্তর পুরো বুকটাই ভেজার পর সিক্তময় হয়ে রয়েছে। এসব দেখলে অন্য কোনো মেয়ের কেমন ফিলিং হতো তা জানা নেই, তবে মায়ের মাঝে তেমন কিছু হচ্ছে না। বলতে গেলে এই গৃহযুদ্ধের মাঝে এসব দেখা তার সময় নেই, তবে এই মেয়েটা কিন্তু সত্যি অদ্ভুত। এবার সিক্তরও আর সহ্য হলো না, মায়াকে সরাসরি পেছনে থাকা দেয়ালের সাথে চেপে ধরলো। আজকে তো তাদের মাঝে 1 ইঞ্চিও দূরত্ব ফাঁকা নেই। সিক্তর বিস্তৃত বুক যেন মায়াকে পুরো পিষে ফেলার কায়দা করছে। তাদের দুজনের নাক দুটো একে অন্যের সাথে লেগে যাচ্ছে। অন্য সময় হলে হয়তো তেমন কোনো সমস্যা হতো না, কিন্তু সিক্তর শরীরে অত্যাধিক তাপমাত্রায় মায়াকে অস্বস্তি করে তুলছে। সিক্তর তাপমাত্রা আর মায়ের শরীরের তাপমাত্রা যেন মিশে এক হয়ে গেছে। তবে এতে কারোর মাঝে কোনো বিবৃতিকর পরিস্থিতি তৈরি হচ্ছে না, কারণ এই মুহূর্তে তারা কি করছে না করছে কোনো কিছু তাদের মাথায় নেই। সিক্ত এবার দাঁতে দাঁত খিচে বলতে লাগলো, লজ্জা করছে না পুরো একটা ফাঁকা বাসায় কোনো রকম সম্পর্কহীন ছেলের সাথে এমন করতে? আবার তার টি শার্ট খুলে ফেলার জন্য উঠে পড়ে লেগেছ? আমার ভালো চাওয়ায় এত কিসের ঠেকা তোমার? নাকি অন্য কিছু চাইছো বলো তো? শেষের কথাটুকু সিক্ত বাঁকা হেসে বলল, দুজনের চোখে একে অপরের দিকে। মনে হচ্ছে এই দুই জোড়া আগ্নেয়গিরির চোখগুলো একে অপরকে গিলে খাবে। সিক্তর প্রত্যেকটা কথার সাথে নির্গত নিঃশ্বাস মায়ের মুখে আশ্রে পড়ছে। মায়ের মাঝে রাগ, অস্বস্তি, হিংস্রতা মিশে এক হলেও মায়া তার এক ভাগও প্রকাশ না করে বাঁকা হেসে বলল, রাস্তার কেউ যদি এই অবস্থায় থাকতো তাহলে আমি মানবতার খাতিরে এতটুকু করতাম। আপনি বলতে আমার কাছে আলাদা কিছু নেই। এর আগেও বারবার বলেছি, আপনি আর আমার মাঝে সম্পর্কের শেষ মাত্রা হলো বন্ধুত্ব। আর যদি কখনো এর চেয়ে বেশি কিছু হয় তাহলে তার পরিণতি কখনোই হবে না। প্রতিবার এসব বলে কি বোঝাতে চাও? তোমার প্রতি আমার ইন্টারেস্ট আছে? তাহলে কান, মন, ব্রেইন সব খুলে শুনে নাও মিস মায়া, তোমার প্রতি আমার কোনো ইন্টারেস্ট নেই। আর আমাকে রাস্তার লোক মনে হয় যখন, তাহলে আমার বাসা থেকে এই মুহূর্তে চলে যাও, যদি বিন্দু পরিমাণ মান সম্মান থাকে। যাব না। আপনি আমার মান সম্মান নিয়ে কথা বলার কে? হ্যাঁ, যে কেউ এই মায়া চৌধুরীর ক্যারেক্টার নিয়ে কথা বলবে আর তা শুনেই আমার নাচতে হবে, হাস্যকর। আর আপনার যদি কোনো কারণই না থাকে তাহলে এসবের মানে কি? এসব ঢং কিসের জন্য করছেন? এসব কথায় সিক্তর রাগ যেন আরো বেড়ে গেল, যা অনেকটা ভয়ঙ্কর রূপে কণ্ঠস্বর থেকে বেরিয়ে এলো। কিন্তু করবি কর, কিন্তু আমার চোখের সামনে থেকে যা। কথাটা বলেই সিক্ত চলে যেতে লাগলে মায়া এক হাত দিয়ে সিক্তর ঘাড়টাকে পেছন থেকে টেনে ধরে নিয়ে নিজের কপালের সাথে লাগিয়ে ফেলে। কিন্তু মায়ার চোখ পুরো নিস্তব্ধ, অথচ সেই চোখের ভাষা পুরো ভিন্ন, যেন পুরো পৃথিবী ধ্বংস করবার আগুন জ্বলছে সেই চোখে। মায়ের কণ্ঠে এতক্ষণ আগুন জ্বললো, এবার মায়া স্বাভাবিক কণ্ঠে বলতে লাগলো, আমাকে রাগাবেন না মিস্টার সিক্ত, না হলে এর ফল খুব একটা ভালো হবে না। বললাম তো কি করবি কর, আমিও দেখতে চাই তুই কি করতে পারিস।
এতক্ষণ ধরে অনেকবার মায়া নিজেকে স্বাভাবিক রাখার চেষ্টা করলো, এইবার আর তা হলো না। এবার কিছুটা দাঁতে দাঁত খিচে বলতে লাগলো, ধ্বংস করে দিব সবকিছুকে মৃত্যুপুরী বানিয়ে ফেলবো। আজ যেমন তোকে বাঁচানোর জন্য উঠে পড়ে লেগেছি, কাল এই আমি তোর বেঁচে থাকা হারাম করে দিব। এই জানটাও নিয়ে আর বাকি জীবনটা বাঁচতে পারবি না। মায়া যে আজ রাগের মাথায় সিক্তকে তুই পর্যন্ত বলে ফেলেছে এটাও তার খেয়াল নেই। তবে সিক্তই আগে মায়াকে তুই সম্বোধন করেছে বিধায় মায়াও এমনটা করে ফেললো। আসলে কে কি করছে এগুলো কারো মাথাতেই নেই। হুট করে একজন অপরের শত্রু হয়ে উঠেছে। কিন্তু এবার মায়ের দুপাশে দুহাত দিয়ে কোলের উপরিভাগ শক্ত করে চেপে ধরে বলল সিক্ত, আমার জীবনটা তো এমনিতেই শেষ করে ফেলেছিস। এতদিন ওই রাফসান, বাবা মায়ের খুরিদের রহস্য, আর এখন নতুন করে তুই এসেছিস, কাহিনী শুরু করেছিস। আমার লাইফটা আমার মতো করে থাকতে দে না তোরা। জীবনটা তো এমনিতেই জাহান্নামে পরিণত হয়ে গিয়েছে। সিক্তর হঠাৎ এমন কথায় মায়া নিজেকে কন্ট্রোল করতে শুরু করলো, তবে তার রাগ কমেনি। সিক্ত, রাফসান আমার ভাই। কিসের ভাই? এখন তোরা কাহিনী সাজাচ্ছিস? তার মানে তোরা এখন ভাই বোন সেজে আমাকে মারতে যাচ্ছিস? আমার বাবা বাকে মেরে তোদের শান্তি হয়নি? মায়া নিজেকে যথেষ্ট স্বাভাবিক করলো আর বুঝতে পারলো সিক্ত এখন পাগলামো করছে। জ্বরও খানিকটা আগের তুলনায় বেড়ে গিয়েছে। এরপর হঠাৎ করে মনে হলো আজ রাফসান ভাইয়ের সাথে সিক্তর কথা হয়েছে। এরপর তাকে দেখা করতে বলেছিল, সেও তাও করেনি। সিক্ত কিছু বলার জন্য ডেকেছিল, আর আমি বা কেন এর উপর রাগ দেখাচ্ছি? এর তো জ্বরে মাথা ঠিক নেই, সাথে আমার মাথাও খারাপ হচ্ছে। কিন্তু সিক্ত এসব কিসের কথা বলছে? সিক্ত তো বলেছিল ওর বাবা মা অ্যাক্সিডেন্টে মারা গিয়েছিল। তাহলে এখানে রাফসান ভাইয়ের মায়া আর এখন এসব নিয়ে ভাবতে চাইলো না। সিক্তর সাথে এ ব্যাপারে পরে কথা বলতে হবে। এখানে প্রচুর রহস্য আছে। আমার পাওয়া ইনফরমেশন গুলো তার মানে এমনি এমনি না। মায়া এবার সিক্তকে ছেড়ে দিতে কিছু বলতে যাবে তার আগে সিক্ত মায়াকে দেয়ালের সাথে আরো চেপে ধরেছে। মা চাইলে সিক্তকে তার মার্শাল আর্টের স্কিল কাজে লাগিয়ে নিজের আত্মরক্ষা করতে পারে, কিন্তু এই অসুস্থ রোগীকে মেরে লাভটা কি হবে? তবে মায়া এবার সিক্তর কাছ থেকে ছাড়া পাওয়ার চেষ্টা করতে সিক্ত বলল, এবার কই যাচ্ছ? খুব না এখানে থাকার ইচ্ছে ছিল? মায়া কিছু বলল না, বরং তার আগে কলিং বেলটা বেজে উঠল। মায়া কিছুটা স্বস্তি পেল। এতক্ষণ যুদ্ধ করার পর সে নিজেই হাঁপিয়ে গিয়েছে। এদিকে মায়ের পাশাপাশি সিক্ত কলিং বেলের আওয়াজে দরজার দিকে তাকিয়েছে। মায়া সিক্তকে বলল, মিস্টার সিক্ত, ছাড়ুন আমায়, দরজা খুলতে হবে। মায়া বলার সাথে সাথে সিক্ত মায়াকে ছেড়ে দিয়ে দূরে সরে দাঁড়ালো। এত বেশি চেপে ধরায় মায়ের কথা বলতেও কষ্ট হচ্ছিল। এবার যেন বদ্ধ খাঁচা থেকে মুক্তি পেল। মায়া এবার তাড়াতাড়ি করে দরজা খুলতে সাদাব বলল, সরি বৃষ্টির কারণে ফার্মেসিতে পৌঁছতে দেরি হয়ে গিয়েছে। বলে ওষুধগুলো মায়ের হাতে দিল। মায়া দেখলো সাদাফের পাশাপাশি তিহানও এসেছে। সাদাব বাসায় ঢুকতে ঢুকতে আবারও বলল, আরে তিখানের বাচ্চাকে এত ফোন দেওয়ার, বাসায় নিজে এসে কেবল পেলাম। এই যে সারাদিন বাহিরে কি করে কে? সাদাফের কথা শেষ হওয়ার আগে তার নজর সিক্ত আর পুরো বাসার দিকে গেল। অবাক হয়ে কিছুক্ষণ তাকিয়ে থাকার পর মায়াকে জিজ্ঞেস করলো, মায়া, এখানে কিছু হয়েছে নাকি? আর শিখতো এই অবস্থা কেন? মায়ের কণ্ঠে এখনো কিছুটা রাগের আভাস রয়েছে, আর সেভাবেই বলল, ভাইয়া টি শার্টটা কোনো মতে খুলতে পেরেছি, বাকি কাজ আপনাদেরই করতে হবে। সাদাব মায়ের দিকে তাকিয়ে দেখলো মায়াকে অনেকটা রাগান্বিত লাগছে, সাথে তার কণ্ঠস্বরও তার মৃদু আভাস পাওয়া যাচ্ছে। আর সিক্তকে তো আগে থেকে জানে। ওকে দেখে মনে হচ্ছে স্বয়ং আগ্নেয়গিরি তার সামনে দাঁড়িয়ে। সাদাব ভালো করে বুঝতে পারলো এখানে অনেক কিছু হয়েছে, তবে শুধু মায়াকে জিজ্ঞেস করলো, শিখতো এখন ওর জেদ ছাড়েনি। না, বাকি কাজটা আপনারাই করুন প্লিজ। অনেক করেছিস শিখতো, এবার আমার সাথে চল, গিয়ে চেঞ্জ করে নিবি। তোর যেতে হবে না, আমি একাই পারবো। ভুলেও ভাইয়া একা ছাড়বেন না, না হলে রুমে ঢুকেই দরজা লাগিয়ে দেবে। মায়ের এমন কথা শোনার সাথে সাথে সিক্ত মায়ের দিকে কড়া নজরে তাকালো, কিন্তু মায়া সেটাকে বিন্দু পরিমাণ পাত্তা না দিয়ে রান্নাঘরে চলে গেল। এদিকে সাদাব তিহানকে সাথে নিয়ে সিক্তকে ফ্রেশ হতে তার রুমে নিয়ে গেল। কিছুক্ষণের মাঝে সিক্তর ড্রেস চেঞ্জ করিয়ে সাদাব আর তিহান সিক্তকে ড্রয়িং রুমে নিয়ে আসলো। এদিকে মায়া ফ্রিজে মোটামুটি যা যা ছিল তা দিয়ে হেলদি স্যুপ রান্না করে আলাদা করে একটি বাটিতে ঠান্ডা করার জন্য রেখে দিয়েছে। সিক্ত আসতে না আসতে পুরো তেজ নিয়ে সোফায় বসে বলল, তাড়াতাড়ি কি ওষুধ দেয়ার দে, না হলে আমি এখনই রুমে চলে যাব। বেশি দেরি করতে পারবো না। মায়া টেবিলে সুপের বাটিটা টেবিলের উপর রেখে দাঁড়িয়ে নাড়াচাড়া করছিল। তখনই পাশ থেকে সিক্ত কথাটা বলে উঠল। সিক্ত যে কথাটা মায়াকে উদ্দেশ্য করে রাগ দেখাতে বলেছে মায়া তা ভালোই বুঝতে পারলো, কিন্তু পাত্তা না দিয়ে বাঁকা হেসে বলল, খালি পেটে তো এত পাওয়ারের ঔষধ খাওয়া যাবে না। প্রথমে স্যুপটা খেয়ে তারপর ঔষধটা খেয়ে নিন, এরপর রুমে যাবেন।
না কি করবেন সেটা আপনার ব্যাপার। সিক্ত কিছু বলার আগে মায়া স্যুপের বাটিটা নিয়ে সিক্তর সামনে এসে দাঁড়ালো। এরপর 1 চামচ স্যুপ নিয়ে তাতে হালকা করে ফু দিয়ে সিক্তর মুখের সামনে ধরে বলল, মিস্টার সিক্ত, হ্যাঁ করুন তো। সিক্ত কোনো জবাব দিল না, বরং মায়ের দিকে তেজি চোখে তাকিয়ে রইল। মায়া এবার ভারী কিশোরে টেনে বলল, মিস্টার সিক্ত, এই স্যুপ আমি খাবো না। লাস্ট বার বলছি মিস্টার সিক্ত, খাবারটা ভদ্রভাবে খেয়ে নিন। সিক্ত এবার আর কিছুই বলল না, বরং উল্টো বাঁকা হাসলো। যেমন ভাবে ছিল তেমনই ভাবে রইল। এদিকে সাদাব তিহান কি বলবে কিছু বুঝতে পারছে না। দুজনে সিক্তর দুপাশে দাঁড়িয়ে এদের কাণ্ড কারখানা দেখছে। সিক্ত মায়া দুজনকে তাদের অদ্ভুত লাগছে। এর আগে এদের এমন পাগলামো কখনো দেখেনি। মায়া এবার অদ্ভুত ভাবে বাঁকা হাসলো। তার এই হাসির সবার নজরই পড়ল। সিক্ত পাত্তা না দিল সাদাব আর তিহানের মাঝে সন্দেহ হচ্ছে। এবার মায়া কি করবে? হঠাৎ সুপের বাটিটা নিয়ে আবার ডাইনিং টেবিলের কাছে গেল আর যেতে যেতে ভারী কিশোরে বলল, সাদাফ আর তিহান ভাই দুজনেই মিস্টার সিক্ত, হাত পা শক্ত করে ধরুন। সিক্ত ভেবেছিল মায়া হার মেনেছে, কিন্তু এখন কি করতে চাইছে সাদাফ আর তিহানও কিছু বুঝতে পারলো না। কিন্তু এরই মাঝে মায়া খুব শান্ত চোখে সাদাফ আর তিহানের দিকে তাকালো। সেই চোখে তারা কি দেখতে পেল জানা নেই, তবে সাথে সাথে দুজনে দুপাশ থেকে সিক্তর হাত পা শক্ত করে ধরে ফেললো। তোরা কি পাগল হয়ে গিয়েছিস নাকি? এটা আমার বাসা, আমার কথা না শুনে ও যা বলছে তাই করছিস। এখন কি আমাকে জোর করে খাওয়াবে নাকি? সাদাফ, তুই ভালো করেই জানিস স্যুপ আমি খাই না। এসব আমার কাছে জঘন্য লাগে। এবার কিন্তু বেশি হয়ে যাচ্ছে বলে দিলাম। জ্বরের কারণে সিক্ত আর জোরে জোরে কথা বলার শক্তি পেল না বিধায় শেষের কথাগুলো বলতে বলতে তার গলার আওয়াজ নিচু হয়ে গেল। এদিকে মায়া দেখলো স্যুপ অনেকটাই ঠান্ডা হয়ে গিয়েছে। বেশি দেরি না করে সাথে সাথে একটা গ্লাসে স্যুপটুকু ঢেলে নিল। গ্লাসটা মোটামুটি বড় থাকায় আর স্যুপের পরিমাণটাও বেশি না থাকায় পুরোটাই গ্লাস ভরে গেল। মায়া এবার গ্লাস টেনে সিক্তর সামনে এসে দাঁড়ালো। এদিকে দুজনে বন্ধুর হাত পা ধরে রেখে আর সিক্ত ছোটাছুটি করার শক্তিও হারিয়ে ফেলছে। তাও তার জেদ যাচ্ছে না। মায়া এবার বাঁকা হেসে বলল, ভালো করে বলেছিলাম, কাজ হলো না। এখন সোজা আঙুলে ঘি না উঠলে আঙুল তো বাঁকাতেই হবে। কথা শেষ করে মায়া সিক্তর মুখ চেপে ধরলো আর সিক্ত কিছু বলার আগে গ্লাস থেকে স্যুপ ঢেলে দিল তার মুখে। অল্প কিছুক্ষণের মাঝে পুরো স্যুপটাই বাধ্য হয়ে খেতে হলো সিক্তকে। সিক্তর খাওয়া শেষ হলে তারপর সিক্তর মুখ ছেড়ে দিয়ে বাঁকা হাসলো মায়া। এবার পাশ থেকে ওষুধগুলো এনে সিক্তর মুখের মধ্যে ঠুকিয়ে দিয়ে গ্লাস থেকে পানি খাইয়ে দিল। এরপর একটা টিস্যু দিয়ে মুখ মুছে দিয়ে বলল, গুড বয়। এতেই মায়া থামলো না। এবার সিক্তর কানের কাছে গিয়ে ফিসফিস করে বলল, মায়ার সাথে পাঙ্গা নিলে এমনটাই হবে। যতটা দেখতে ততটা সুবিধার, কিন্তু আমি না। এটা জাস্ট ট্রেলার ছিল। কথা শেষ করে মায়া সোজা হয়ে দাঁড়িয়ে বলল, হাত পা ছেড়ে দিতে পারেন। এখন ইনি যেখানে ইচ্ছে সেখানে যেতে পারে। আমার কাজ শেষ। তবে জেদ না করে রুমে গিয়ে কম্বলের নিচে ঢোকাটাই বেটার হবে। চোখ লাল হয়ে গিয়েছে, সাথে জ্বরের কারণে ঠান্ডায় কুঁচকে গিয়েছে, অথচ ভাব ধরেছে যেন শাহরুখ খান, যেন মুভির শুটিং করতে এসেছে। সিক্ত আর কোনো কিছু বলার এনার্জি নেই। মায়া যে ওষুধগুলো খাইয়ে দিয়েছে তা একটু বেশি পাওয়ারের এবং ঘুমের ওষুধও মিক্স থাকায় সিক্তর চোখ বারবার লেগে আসছে। এতক্ষণ যা করেছে সব নিজের মাথায় উল্টোপাল্টা গার্বেজ ঢুকানো আর জ্বরের কারণে পাগলামোর জন্য করেছে। এবার আর একটু সহ্য হচ্ছে না। এদিকে সাদাফ আর তিহান ভাবতে পারেনি মায়া এমন কিছু করবে। তারা চুপচাপ অবাক চোখে দেখে যাচ্ছে। তাদের কাছে এই মায়া মেয়েটা প্রচন্ড অদ্ভুত। তিহান মনে মনে ভাবছে, এই মেয়ের দিকে যে নজর দিইনি, আল্লাহ বাঁচিয়েছে। না হলে প্রথম দিনেই আমার জান নিয়ে টানাটানি লেগে যেত। সিক্তর অবস্থা ভালো না দেখে সাদাফ আর তিহান মিলে সিক্তকে তার রুমে গিয়ে শুয়ে দিল। কিছুক্ষণের মাঝে সিক্ত ঘুমিয়ে পড়ল। সাদাফ আবার ফিরে মায়ের কাছে আসলে মায়া বলল, ভাইয়া, এখন প্রায় রাত 10টা বাজে। আমার এখন খাওয়া উচিত। কোনো সমস্যা হলে আমায় জানাবেন। আজকে অনেক হেল্প করেছো। তুমি না থাকলেও সিক্ত হয়তো আর জেদ করে কিছুই করতো না। ওর এমন জেদের কারণ আমি নিজেও বুঝতে পারছি না। যাই হোক, তুমিও কিন্তু কম জেদি না। পুরো রণক্ষেত্র বানিয়ে ফেলেছিলে। তোমাকে আজকে এমন রূপে দেখে আমি তো পুরাই শকড। মায়া মুচকি হাসলো, কিন্তু মনে মনে বলল, এটুকু দেখে আপনি শকড ভাইয়া? যদি আপনি না থাকা অবস্থায় কি কি হয়েছে তা জানতে পারেন, তাহলে তো আপনি আর কি করবেন আমি নিজেই ভেবে পাচ্ছি না। আজ হঠাৎ এমন সেন্টিমেন্টাল হয়ে কেন গিয়েছিলাম। এরপর সৌজন্যমূলক কিছু কথা বলে মায়া তার বাসায় চলে আসলো। সাদাফ আর তিহান গিয়ে যার যার রুমে শুয়ে পড়ল। সে চাইলেই সিক্তর সাথে আজ রাতে শুতে পারত, কিন্তু এতে সিক্তর ঘুম নষ্ট হয়ে যায়। ওর সাথে বেড অন্য কেউ থাকলে ও আর সারা রাত ঘুমাতে পারবে না। ঘড়িতে টিকটিক শব্দ হচ্ছে। আশপাশ পুরো নিস্তব্ধ। মায়া সহ দেশে প্রায় সবাই এখন গভীর ঘুমে, কারণ এখন রাত হলো প্রায় 2:30টার বেশি, যাকে মধ্যরাত কিংবা নিশিরাত বলা হয়। মায়া এখন গভীর ঘুমে হলো তার শ্রবণ শক্তি ভীষণ তীক্ষ্ণ।
অল্প আওয়াজে যত গভীর ঘুমই হোক না কেন তা ভেঙে যায়। সিক্তর বাসা থেকে আসার পর প্রায় অনেক রাত পর্যন্ত পড়াশোনায় ব্যস্ত ছিল। রাতের পড়াশোনা শেষে আজ না খেয়ে ঘুমিয়ে পড়েছে গভীর ঘুমের দেশে। আর ঘড়ির কাঁটা যখন প্রায় 3টের ঘরে, তখন মায়ের ঘুমের মাঝে অনুভব করতে লাগলো দরজায় কেউ হাত দিয়ে শব্দ করছে। কয়েকবার দরজার শব্দ হওয়ার পর মায়ের ঘুম পুরোপুরি ভেঙে গেল। মায়া উঠে গিয়ে ড্রয়িং রুমের লাইট জ্বালিয়ে দরজা খুলতে গেল, কিন্তু তার আগেই মনে হলো এত রাতে কে দরজা এভাবে শব্দ করছে। কলিং বেল তো ঠিকই আছে, তাহলে মায়ের মনে কিছুটা খটকা লাগলো। মায়া গিয়ে সরাসরি দরজা না খুলে লুকিং গ্লাস দিয়ে দেখলো কে আছে, কিন্তু মায়া কাউকে দেখতে পেল না। মায়ের দরজার সামনে সিসিটিভিও লাগানো আছে, কিন্তু মায়া সেটা সাধারণত ব্যবহার করে না। মায়া আর বেশি ভাবলো না, যা হবে পরে দেখা যাবে, এই ভেবে দরজাটা খুলে ফেললো। দরজা খুলে প্রথমে সামনে কাউকে না পেল, বাম পাশে দাঁড়িয়ে থাকা ব্যক্তিটিকে দেখে অবাক হলো, আর মুখ থেকে আপনা আপনি বেরিয়ে এলো, আপনি এখন আপনার শরীর ঠিক আছে তো? এমন লাগছে কেন আপনাকে? মায়া দরজা খুলে প্রথমে কাউকে দেখতে না পেল, বা পাশে তাকিয়ে দেখলো সিক্ত দেয়ালের দিকে মুখ ঝুঁকিয়ে দাঁড়িয়ে মাথা কিছুটা নিচু করে ঝিমোচ্ছে। মায়া দেখলো সিক্ত ড্রেস চেঞ্জ করার পরে যে টি শার্ট পরেছিল তা খুলে গলা দিয়ে কাঁধে ঝুলিয়ে রেখেছে। সিক্তকে অস্থির দেখাচ্ছে, যার ফলে মায়া বুঝতে পারলো সিক্তর জ্বর হয়তো কমতে শুরু করেছে। সিক্তকে অস্থির দেখাচ্ছে, যার ফলে মায়া বুঝতে পারলো সিক্তর জ্বর হয়তো কমতে শুরু করেছে, এই জন্য এই অবস্থা। কিন্তু মায়ের কথা শুনে সিক্ত পাশ থেকে মায়ের সামনে এসে দাঁড়িয়ে বলল, সরে যাও, ঘুমাবো আমি। মায়া অবাক হলো, এ কেমন কথা? এত রাতে তার বাসায় এসে কেন ঘুমোতে হবে? এর নিজের রুমের আবার কি হয়েছে? মায়া কিছু বলার আগে সিক্ত মায়াকে পাশ কাটিয়ে ভেতরে ঢুকে গেল। মায়া কি করবে ঠিক বুঝতে পারলো না, তাড়াতাড়ি দরজা লাগিয়ে দিয়ে সিক্তর কাছে আসলো। সিক্ত ড্রয়িং রুমে এসে মায়াকে জিজ্ঞাসা করলো, ঘুমানোর রুম কোনটা? মায়া কিছু বোঝার আগে মায়া হাত আপনা আপনি নিজের রুমের দিকে ইশারা করলো। সিক্ত একবার চোখ ছোট ছোট করে দেখে মায়ের বেডরুমে চলে গেল। এদিকে মায়ের হুশ হওয়ার সাথে সাথে বিড়বিড় করে বলল, ও শিট, এটা কি করলি মায়া? নিজের রুম কেন দেখাতে গেলি? এখন আমি কই ঘুমাবো? আর রুমের কথাও তো বলতে পারতি। আর এর কাহিনী কি? একবার মেন্টাল গিরি করে আমার সাথে জেদ করবে, আবার মধ্যরাতে আমার রুমে এসে ঘুমাবে। মানুষের অসুখ হলে পাগলামো করে ঠিক আছে, কিন্তু এত পাগলামো কে করে? কই আমি তো অসুস্থ হলে এমন কিছু করি না। তাহলে ও তুই মানুষ নাকি? তোকে তো কদিন পর মানুষ এলিয়েন বলবে। এখন নিজের মাথা না খেয়ে একে গিয়ে থামাতে হবে। আমার বেডরুমে শুলে আমি আর কোথায় ঘুমাবো? মায়া তাড়াতাড়ি তার বেডরুমে গিয়ে দেখলো সিক্ত তার বেডের উপর অলরেডি চিত হয়ে শুয়ে পড়েছে, চোখগুলো বুজে রাখা। মায়া সচরাচর বেড চেঞ্জ করে ঘুমাতে পারে না, এখন কি করবে সেটাও বুঝতে পারছে না। কিছুদিন ধরে এটা ওটা করে পুরো রাতটাই নষ্ট হচ্ছে, সাথে নিজের মাথাটাও ধীরে ধীরে গড়তে যাচ্ছে। মায়া ভাবলো সিক্তকে একবার ডাক দিয়ে দেখে, যদি জেগে থাকে তাহলে বুঝিয়ে তার বাসায়, না হলে অন্য রুমে পাঠিয়ে দিব। কিন্তু ঘুমিয়ে পড়লে তো এখন অন্য রুমে গিয়ে শুতে হবে। মায়া আর দেরি না করে আস্তে করে 2বার সিক্তকে ডাক দিল। প্রথমবারে সাড়া না দিল, দ্বিতীয়বারে সোজা শোয়া থেকে বসে পড়লো। মায়া ভেতরে ভেতরে একবার চমকে উঠলো। সিক্ত মায়াকে জিজ্ঞেস করলো, কি চাই? আমি মিস্টার সিক্ত, এটা আমার রুম। তো আপনাকে আমি অন্য রুমটা গুছিয়ে দিচ্ছি, আপনি সেখানে গিয়ে শুয়ে পড়ুন। আমি কোথাও যেতে পারবো না, আমি এখানেই ঘুমাবো। কথা শেষ করে সিক্ত আবার শুতে ধরলো, আবার বসে গিয়ে মায়াকে বলল, আর তুমিও যাবে না। মানে আবার কি? আমার বাসায় ঘুম আসছে না দেখি তো এখানে এসেছি, কিন্তু আবার অস্থিরও লাগছে। সাদাফ তেহান দুজনেই ঘুমাচ্ছে, ওদেরকে ডাকিনি কারণ ওদের ঘুম নষ্ট হবে, এজন্য তোমার কাছে এসেছি। তুমি গল্প করো আর আমি ঘুমাবো, তোমার কোনো আপত্তি নেই তো? সিক্ত সব কথাই আওলা ছাওলা। মায়া বুঝতে পারলো জ্বর ছেড়ে যাচ্ছে দেখে এই অবস্থা, কিন্তু মনের মধ্যে মিথ্যা রাগ দেখিয়েও বলল, কেন রে বেটা, আমারই কি তোর চামচা মনে হয়? সবকিছু আমার দিয়ে কেন করাতে হবে? 3 দিন ধরে একদিনও শান্তি মতো ঘুমোতে পারছি না এদের জ্বালায়। আর এই নিয়ে এসেছে বন্ধুর ঘুম যেন নষ্ট না হয়, তাই আমার ঘুম নষ্ট করতে। একা একটা মেয়ের বাসায়, আবার বলছে আমার আপত্তি নেই তো। পরক্ষণে মায়া ভাবলো যথেষ্ট হয়েছে, মায়া এখন চুপ থাক, এটাকে ঘুম পাড়িয়ে নিজে ঘুমা, না হলে বাকি মাথাটাও শেষ হয়ে যাবে। আর এই তো মনে হয় জলপট্টিও দেয়নি। মায়ের রুম থেকে চলে যেতে নিলে সিক্ত কিছু বলার আগে মায়া বলল, আবার বলছে আমার আপত্তি নেই তো, একটু ওয়েট করেন আমি আসছি। কিছুক্ষণ পর মায়া একটা পানি সহ বাটি আর ছোট একটা কাপড় নিয়ে আসলো জলপট্টি দেওয়ার জন্য। মায়া গিয়ে দেখে সিক্ত যেখানে শুয়ে আছে সেখানে একটা টুল নিয়ে বসে পড়লো। এরপর সিক্তর কপালে জলপট্টি দিয়ে দিল। সিক্ত সাথে সাথে চোখ বুজে গেলেও ওই অবস্থাতে মায়াকে বলল, সব হয়েছে, এখন গল্প বলো, আমি ঘুমাবো। কিসের গল্প বলবো? আমি গল্প বলতে পারি না।
অত কিছু শুনতে চাই না, কিছু একটা বলো। চাইলে ভূতের গল্প বলতে পারো। ভূত টুত এসব কিছু হয় না, এসব ফালতু গল্প আমি করি না। সেটা আমিও জানি, তাহলে তোমার ইচ্ছে মতো কিছু বলো। আচ্ছা ঠিক আছে, আপনি চোখ বন্ধ করুন। এক দেশে একটা রাজা ছিল। আমি কোনো বাচ্চা না, এসব গল্প বাদ দিয়ে বড়দের গল্প বলো। তাহলে বড়দের গল্প কিভাবে শুরু করব? এক দেশে রাজা এমন হবে না, ওগুলো একটা শহরে একজন এমন হবে। মায়ের সত্যি মেজাজ খারাপ হচ্ছে, কিন্তু সেটা এবার প্রকাশ করলো তার গল্পের মাধ্যমে। একটা শহরে একটা মানুষ টাইপের বাদর ছিল। বাদর টাইপের মানুষ নাকি মানুষ টাইপের বাদর? ও, বাদর টাইপের মানুষ ছিল। দেখতে পুরো সাদা বিড়ালের মতো, বুদ্ধি জঙ্গলের গাধার মতো, পার্সোনালিটি ইবলিশ শয়তানের মতো, তবে সবার ক্ষেত্রে না, শুধু একটা অতি ভদ্র নিষ্পাপ বিশুদ্ধ মেয়ের ক্ষেত্রে। বাকি সবার কাছে সে শাহরুখ খান হলেও ওই মেয়েটার কাছে। আচ্ছা, এক মিনিট, ও কোনো মানুষ নাকি এলিয়েন? এমন অদ্ভুত তো মানুষ হয় না। হবে না কেন, অবশ্যই হয়। যেমন সে নিজেই, তাকে এলিয়েন মানুষও বলা যেতে পারে। তো যাই হোক, মানুষটার কাছে সে এরকমই, কিন্তু মেয়েটাকে অনেক কষ্ট করে তার এই উদ্ভট উদ্ভট কাণ্ডগুলো সহ্য করে যাচ্ছে। যেদিন এই সহ্যের বাঁধ ভেঙে যাবে সেদিন কি হবে? সেদিন মেয়েটা সেই ছেলেটাকে উড়াধুরা পিটাবে, তারপর গলা টিপে মেরে ফেলবে, না হলে 14 তালা থেকে ফেলে দেবে। ও, কিন্তু এমনটা করলে তো ছেলেটা মারা যাবে, তাই না? এই কথা শুনে মায়ের যেন মনে হলো সিক্তকে এখনই গলা টিপে দেবে। তারপর আবার নিজে মুচকি হাসলো আর ভাবলো, এই এক পাগল আর একদিকে আমি এক পাগল, এত কষ্ট করে নিজেকে কন্ট্রোল করে লাভ কি হলো? শিশুতে এই পাগলের সাথে মিশে আগের মায়ে হয়ে যায়। মাঝে মধ্যে ভাবতে অদ্ভুত লাগে, এই মায়াকে আদৌ আমি? যে আমি নিজের বকবক শুনে মনে মনে ভাবতাম আমি সত্যি একটা রাম ছাগল, আর সে আমি এখন কথা বলাই ছেড়ে দিয়েছি। ভাবতে অবাক লাগে, জীবনটা সত্যি অদ্ভুত। এরপর মায়া সিক্তকে অনেকক্ষণ ভুজুং ভাজুং বলার পর সিক্ত গভীর ঘুমে চলে যায়। ভোর 6টা, সিক্তর জ্বর প্রায় পুরোপুরি সেরে গিয়েছে, বেচারা ঘুমও ভেঙে গিয়েছে। আর মোড় করে চোখ খুলতে হঠাৎ সামনে সোফায় বসে থাকা মায়াকে দেখতে পায়। প্রথমে স্বপ্ন দেখেছে ভেবে মুচকি হাসলো, কিন্তু সাথে সাথে তার চোখ কপালে ভাঁজ পড়লো। স্বপ্ন দেখেছে ভালো কথা, কিন্তু তার স্বপ্নে মায়া কি করে? পরক্ষণে ভাবলো এটা তো স্বপ্নই, সত্যি সত্যি তো আর না। কিন্তু আশেপাশে তাকে হঠাৎ চমকে উঠলো, এটা কার বাসা? দেখে তো অনেকটা মায়ের বাসা মনে হচ্ছে। মায়ের বেডরুম তো এর আগে আসা হয়নি, কিন্তু ড্রয়িং রুমে পেন্টিং আর ডিজাইনের সাথে মিল থাকায় মনে করলো এটা মায়ের বেডরুমই। তারপর সিক্তু কোথায় আছে এটা দেখতে বুঝতে পারলো, তাহলে সে মায়ের বেডে আছে, কিন্তু তার শরীরে টি শার্ট নেই কেন? সিক্তু এক লাফে উঠে পড়লো, দেখলো মায়া সোফায় বসে বসে এক হাত মাথার এক পাশে ঠেকিয়ে ঘুমাচ্ছে। সিক্তর মাথায় এসব ঢুকছে না, এটা বাস্তব নাকি কল্পনা? এটা বাস্তব কিভাবে হয়? সে মায়ের বাসায় কি করছে? বাহিরের ভোরের আলো অর্ধেকটা ফুটে গিয়েছে। সিক্ত ধীরে ধীরে মায়ের কাছে এগিয়ে গেল, কি করবে ঠিক বুঝতে পারছে না। মাথাটা এখনো তার ঝিমঝিম করছে। এরপর হঠাৎই কি যেন ভেবে মায়ের উপরিভাগের চুলগুলো ধরে টান দিল। টানটা একটু জোরে হয়, মায়ের চট করে চোখ খুললো, তবে ব্যথার জন্য কোনো আওয়াজ করলো না, বরং কপালে ভাঁজ পড়লো। মায়া হঠাৎ চোখ খুলে এমন উদাম গায়ে সিক্তকে দেখে বলল, আপনি আবার কোনো প্রবলেম হয়েছে নাকি? এসব কি সত্যি নাকি আমার কল্পনা? এ কি সব ভুলে গিয়েছেন নাকি? আমি কেন আপনার কল্পনায় আসবো? সেটাই তো, তবে এর চেয়ে গুরুতর ব্যাপার হলো আমি তোমার রুমে কেন? ঘাড়ের ওপর আল্লাহ একটা মাথা দিয়েছে, তার ভিতর একটা ব্রেন দিয়েছে, ওটাকে কাজে লাগান, মনে পড়ে যাবে। কাজ না হলে সব অকাজের জন্য আমি তো আছি। মায়া স্বাভাবিকভাবে কথা যা বললেও সিক্তর মনে হলো মায়া তাকে তেজ দেখিয়ে কথাগুলো বলল। মায়া কথা শেষ করে রুম থেকে চলে যেতে লাগলেই সিক্ত বলল, আচ্ছা, হয়েছেটা কি? হঠাৎ এত তেজি বা কেন দেখাচ্ছ তুমি? সিক্তর কথা শুনে মায়া দীর্ঘ শ্বাস ফেলল আর বলল, ফ্রেশ হতে যাচ্ছি, এরপর ব্রেকফাস্ট বানাবো, আপনিও ফ্রেশ হয়ে চলে আসুন। এত সকালে ব্রেকফাস্ট? রাতে কিছু খাইনি, আর মূল কথা আমার মেজাজ ঠিক নেই। মেজাজটাকে ঠিক করতে হবে। যার তার মতো একজনের ওপর মেজাজ তো আর অন্যজনের ওপর খাটাতে পারি না, তাই না? আর দয়া করে টি শার্ট পরে আসবেন, টি শার্ট ছাড়া আপনাকে শাহরুখ খান না বরং দেবদাস লাগে। মায়া আর কিছু বলল না, শুধু একবার সিক্তকে ভারী চোখে দেখে রুম থেকে চলে গেল। এদিকে সিক্ত গভীর ভাবনায় চিন্তার চেষ্টা চালাতে লাগলো। হঠাৎ সিক্তর নজর যায় টেবিলের উপরে রাখা জরপট্টি আর পানির বাটির ওপর। এরপর মাথায় একটু জোর দিতেই রাতে প্রায় মোটামুটি সব ঘটনাই মনে পড়তে শুরু করলো। কিন্তু সিক্ত সবচেয়ে বেশি অবাক হয় যখন রাতে মায়ের সাথে সেই গৃহযুদ্ধের কথা মনে পড়ে। সিক্ত যেন পুরাই শকড, নিজেই নিজেকে
বিড়বিড় করে বলতে লাগলো। ও শিট, সিক্ত, তুই এটা কি করেছিস? কোথাকার রাগ কার উপর খাটিয়েছিস? পুরাই একটা গাধা তুই। জানি না কালকে মায়াকে কি বলেছি, আবার রাতে ওর বাসাতে। ওর মতো মেয়ে যে তোকে সহ্য করেছে এটাই তো অনেক। না হলে তো ও তোকে উষ্টা দিয়ে ছাদ থেকে ফেলেও দিতে পারতো। থ্যাঙ্কস টু আল্লাহ। সিক্ত কিছুক্ষণ অন্য একটা বিষয় নিয়ে ভাবলো। হঠাৎ করেই সিক্তর মায়ার বলা সেই কথাটা। মায়া বলেছিল রাফসান নাকি ওর ভাই। এমনিতে তো মায়া একাই, তার মানে রাফসান ওর কোনো কাজিন। কিন্তু এটা কিভাবে সম্ভব? ও তো এমন কোনো ইনফরমেশন পায়নি। এরপর আরো কিছুক্ষণ চিন্তার পর সিক্ত ডিসিশন নিল, অনেক হয়েছে। কালকে যা মায়াকে জানাতে পারেনি তা এখনই জানাতে হবে, না হলে পরে অনেক দেরি হয়ে যাবে। এরপর সিক্ত রুম থেকে বেরিয়ে ডাইনিং রুমে গিয়ে দেখলো মায়ার টেবিলে ব্রেকফাস্ট সাজাচ্ছিল। সিক্ত খেয়াল করে দেখলো মায়ের মেজাজ মোটামুটি ভালোই আছে। এই মেয়েটা সত্যি অদ্ভুত। হঠাৎ করে মুচকি হেসে আবার গম্ভীর হয়ে গেল সিক্ত। মায়া সিক্তকে দেখে বলল, ও মিস্টার সিক্ত, আমি আপনাকেই ডাকতে। মায়া, তোমার সাথে আমার কিছু কথা আছে। হ্যাঁ বলুন। মায়া, আমি তোমার হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।